আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আসলে কেন স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস এই টপিকটা এসএসসি দ্বিতীয় পত্রে অ্যাড করা হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সকল ফ্রেজ ব্যবহার করি এই ফ্রেজগুলোর যেন সঠিক ব্যবহার আমরা জানতে পারি, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আসলে এসএসসি দ্বিতীয় পত্রে এই মানে একটি গুরুত্বপূর্ণ টপিক স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করবো কি স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস। ঠিক আছে, তো আমরা কি ফ্রেজেস অর ওয়ার্ডস নিয়ে আলোচনা করব সেটা আমি প্রথমেই কি রেখেছি। আমরা দেখি আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, উইল কভার দেখো ওয়াজবন অথবা ইনবনের ওয়াজবন অথবা ইসবন, আমরা এই ফ্রেজটার কি ইউজেসটা আজকে দেখব। ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই তিনটারই ব্যবহার আমরা আজকে কি জানবো। উড রেদার এবং কি হ্যাড বেটার, এই ফ্রেজ দুইটার আমরা কি ব্যবহার জানবো। তারপর লেট অ্যালোন, হোয়াট ইফ, অ্যাজ ইফ, তারপর হোয়াট ডাজ ইট লুক লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক। ঠিক আছে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। তারপর কি পোলাইট ফ্রম উড ইউ মাইন্ড, তারপরে অ্যাজ সুন অ্যাজ, ইন্ট্রোডাক্টরি, ইট অর দেয়ার। ঠিক আছে, তার মানে আমরা কি আমরা হচ্ছে কাভার করব কি আমরা হচ্ছে এই ফ্রেজগুলোর ব্যবহার আমরা আজকে শিখবো। ঠিক আছে, তার মানে এই টপিকগুলো আমরা কি আজকে কাভার করব। আজকে আমরা কি স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস, আর এই স্পেশাল ফ্রেজ অর ওয়ার্ডসগুলোর কি ব্যবহার আমরা জানবো। এই ফ্রেজেস অর ওয়ার্ডসগুলোর সঠিক ব্যবহার আজকে আমরা জানবো। ঠিক আছে, আমরা দেখি প্রথমে আছে কি ওয়াজ বর্ন অথবা ইজ বর্ন দিয়ে শুরু করি। ঠিক আছে, আমরা কি দিয়ে শুরু করবো প্রথমে আমরা শুরু করবো ওয়াজ বর্ন অথবা ইজ বর্ন দিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো, বর্ন ইজ ইউজড ইন প্যাসিভ ফর্ম উইথ বি ভার্বস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, ইট ইজ ফলোড বাই অ্যান অ্যাডভার্বিয়াল, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যান অ্যাডজেক্টিভ, এ নাউন অর অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, এটা বলতে আসলে কি বোঝায় আমরা প্রথমটা দেখি। দেখো, বোন ইজ ইউজড ইন প্যাসিভ ফর্ম উইথ বি ভার্বস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, আচ্ছা, প্যাসিভ ফর্ম বলতে আমরা কি বুঝি? প্যাসিভ ফর্ম বলতে কি অক্সিলারি ভার্ব প্লাস ভিতরি। ঠিক আছে, তার মানে কি প্যাসিভ ফর্ম মানে আমরা সাধারণত বুঝি কি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বর্নটা সবসময় কি প্যাসিভ ফর্ম হবে, তার মানে কি বর্ন তো নিজেই পাস্ট পার্টিসিপল ভিতরি, তার পূর্বে কি অবশ্যই আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, সেটা কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, তার মানে বর্ন কখনো একা বসে না, বর্নের সাথে সবসময় অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। ঠিক আছে, এরপর দেখ ইট ইজ ফলোড বাই অ্যান অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে কি বর্নের পরে কি অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে। এছাড়া কি বলবে দেখো, অ্যান অ্যাডজেক্টিভ, এ নাউন অর অ্যান ইনফিনিটিভ ফ্রেজও বসতে পারে। ঠিক আছে, আমরা দেখি। দেখো, তাই আমাদের স্ট্রাকচারটা কী হবে, প্রথমে সাবজেক্ট। ঠিক আছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে কি বি ভার্ব, দেন হচ্ছে বর্ন, তারপরে কি অ্যাডভার্বিয়াল আর প্রিপোজিশনাল ফ্রেজ অথবা নাউন ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অথবা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে। তো আমরা প্রথমটা দেখি একটা এই 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 স্ট্রাকচারে আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে দেখো, দেখো এই যে বি ভার্ব প্লাস বর্ন সাধারণত কি অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এই যে এই প্যাটার্ন, কি প্যাটার্নটা কি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বর্ন প্লাস অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, দেখো অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি প্রিপোজিশন দিয়ে যুক্ত। ঠিক আছে, প্রিপোজিশন দিয়ে যুক্ত কোনো ফ্রেজ সেটাকে বলা হয় হচ্ছে কি অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, প্রিপোজিশন দিয়ে কি যেমন ইন, উইথ, ফর, এই যে এই প্রিপোজিশন দিয়ে যুক্ত কোনো ফ্রেজকে বলা হয় হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে কি আমরা যদি বি ভার্ব প্লাস বর্ন প্লাস প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব সেই বিষয়ে আমি আজকে কি আলোকপাত করব। দেখো, আমরা এক্সাম্পলটা দেখি। আই ওয়াজ বর্ন ইন 1981, অর্থটা কী হচ্ছে আমি 2001 সালে জন্মগ্রহণ করেছি। তার মানে কি বি ভার্ব প্লাস বর্ন প্লাস অ্যাডভার্বিয়াল আর প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে আমরা কি অর্থটা কেমন হবে যে কি বি ভার্ব প্লাস বর্নের অর্থটা হবে কি জন্মগ্রহণ করেছি। তার মানে কি অ্যাডভার্ব মানে কি অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ডটা দ্বারা কি স্থান কাল সময় বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, তার মানে কি প্রিপোজিশন যুক্ত হয়ে যদি কোনো ফ্রেজ স্থান কাল সময় বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তার মানে এখানে কি ইন 1981 এটা কি এটা প্রিপোজিশন ইন দিয়ে যুক্ত হয়েছে এবং কি এই দুইটা ওয়ার্ড ইন এবং 1981 এই দুইটা ওয়ার্ড দ্বারা কি
একটা সময়কে নির্দেশ করতেছেন, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অর্থটা কী হয়েছে, আমি 1981 সালে জন্মগ্রহণ করেছি। তার মানে কি বিবন দিয়ে যুক্ত কোনো সেন্টেন্সের বাংলা মিনিংটা কেমন হবে, কি জন্মগ্রহণ করা, কি হবে জন্মগ্রহণ করা। অতীতকালে হলে কি জন্মগ্রহণ করেছিল, বর্তমানকালে হলে কি হবে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তো এরপর দেখো একটা উদাহরণ দেখি। দেখো আচিলেস ওয়াজ বর্ন উইথ আ হিডেন পাওয়ার। তার মানে কি আচিলেস একটা কি একটা সুপ্ত ক্ষমতা বা পাওয়ার নিয়ে কি জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, দেখো তারপরে কি আমরা দেখি শি ওয়াজ বর্ন ইন ঢাকা। তার মানে কি সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, দে ওয়ার বর্ন ইন লন্ডন, সে লন্ডনে জন্মগ্রহণ করেছিল। তারপরে কি দেখো দ্য রিচ আর বর্ন টু এনজয় দেয়ার লিভস। তার মানে কি ধনীরা হচ্ছে তাদের জীবনকে কি উপভোগ করতে করতে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তার মানে কি ধনীরা তাদের জীবনকে এনজয় করা বা উপভোগ করার জন্যই কি জন্মগ্রহণ করে। তার মানে কি বিবন দিয়ে যুক্ত কোনো সেন্টেন্সের বাংলা মিনিংটা কেমন হচ্ছে, কি জন্মগ্রহণ করে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি আমরা সাবজেক্ট প্লাস বিভার প্লাস বন প্লাস অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজের ইউজেসটা শিখলাম। ঠিক আছে, একটা প্যাটার্ন মানে বিবন প্লাস বিভার প্লাস বর্নের একটা প্যাটার্ন শিখলাম। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট প্যাটার্নে যাই। দেখো স্ট্রাকচার 2 থেকে সাবজেক্ট প্লাস বিভার প্লাস বন প্লাস অ্যাডজেক্টিভ আমরা কি দেখলাম, আমরা পড়ছিলাম প্রথমে কি দেখো পড়ছিলাম ইট ইজ ফলোড বাই অ্যান অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা কি বিভার প্লাস বর্নের পরে অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহারটা শিখলাম না, শিখছি। এরপরে নেক্সট কী শিখবো, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহারগুলো শিখবো। ঠিক আছে, এরপর দেখ এখানে সাবজেক্ট প্লাস বিভার প্লাস বর্ন প্লাস অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, আমরা তাহলে এবার কি বিভার প্লাস বর্ন প্লাস অ্যাডজেক্টিভের নিয়মটা দেখবো, এগুলো অর্থ কেমন। দেখো ফারুক ওয়াজ বর্ন ব্লাইন্ড, এখানে কি ওয়াজ হচ্ছে কি বিভার, বর্ন হচ্ছে V3, এরপর কি ব্লাইন্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে কি এই স্ট্রাকচারটা কি ফলো করছে, হ্যাঁ এই স্ট্রাকচারটা ফলো করছে। এর অর্থটা হচ্ছে কি ফারুক কি জন্মগতভাবে কি অন্ধ। বুঝতে পারছো? যদি বিভার প্লাস বর্ন প্লাস অ্যাডজেক্টিভ হয় তাই অর্থটা কি জন্মগতভাবে কেউ ওই গুণের অধিকারী। ঠিক আছে, যেমন শি ওয়াজ বর্ন ডিপ, তার মানে কি সে জন্মগতভাবে কি বোবা। ঠিক আছে, তারপর দ্য গার্ল ওয়াজ বর্ন লেজি, মেয়েটা জন্মগতভাবে কি অলস। ঠিক আছে, এরকম রাহাত ওয়াজ বর্ন মেরিটোরিয়াস, রাহাত জন্মগতভাবে মেধাবী। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো স্ট্রাকচার 3 থেকে সাবজেক্ট প্লাস বিভার প্লাস বর্ন প্লাস নাউন। ঠিক আছে, এটাও কি এটা জন্মগতভাবে সে ওই ব্যক্তি, ওই নাউনের অধিকারীকে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তার মানে বিভার প্লাস বর্ন প্লাস নাউন থাকলে কি সে জন্মগতভাবে কি ওই বৈশিষ্ট্য অথবা ওই নাউনের অধিকারী। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলের অর্থ করে দেখলেই বুঝতে পারবো ডিটেলস। ঠিক আছে, দেখো উই আর অল বর্ন লিডার্স, তার মানে কি আমরা জন্মগতভাবে কি নেতা, আমরা জন্মগতভাবে কি নেতা। ঠিক আছে, এরপর দেখো দ্য ম্যান ওয়াজ বর্ন আর ডেভিল। ঠিক আছে, লোকটি শয়তান হয়ে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, লোকটি কি জন্মগতভাবে একটা শয়তান। ঠিক আছে, লোকটি জন্মগতভাবে একটা শয়তান। ঠিক আছে, আচ্ছা তার মানে কি জন্মগতভাবে বিভার প্লাস বর্ন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকলে কি অ্যান্সারটা মানে বাংলা মিনিংটা এরকম আসে কি জন্মগতভাবে। ঠিক আছে, আর বিভার প্লাস বর্ন প্লাস অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে কি বাংলা মিনিংটা আসে কি জন্মগ্রহণ করেছিল অথবা জন্মগ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা স্ট্রাকচার 4 কি বিভার প্লাস বর্ন প্লাস ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, ইনফিনিটিভ ফ্রেজ কি ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত উদ্দেশ্য বোঝায়। তার মানে এর বাংলা মিনিংটা হবে কি কেউ জন্মগ্রহণ করেছিল অথবা করে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে বা কোনো একটা উদ্দেশ্যে। ঠিক আছে, দেখি আলেকজান্ডার ওয়াজ বর্ন টু কনকয়ার দ্য ওয়ার্ল্ড, আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিল কি উদ্দেশ্যে, বিশ্ব জয় করার উদ্দেশ্যে। ঠিক আছে, তারপর কি বাইরন ওয়াজ বর্ন টু ওয়ার্শিপ বিউটি, বাইরন জন্মগ্রহণ করেছিল কি সৌন্দর্যের পূজা করতে। ঠিক আছে, তারপর দেখো হি ওয়াজ বর্ন টু বি আ সিঙ্গার। ঠিক আছে, হি ওয়াজ বর্ন টু বি আ সিঙ্গার, তার মানে কি সে জন্মগ্রহণ করেছিল একটা গায়ক হতে। তার মানে তার জন্মগ্রহণ করার উদ্দেশ্য ছিল কি সে বড় হয়ে একটা গায়ক হবে। ঠিক আছে, তার মানে কি আমরা কি সাবজেক্ট প্লাস বিভার প্লাস বর্ন প্লাস ইনফিনিটিভ আসলে এটার বাংলা মিনিংটা হবে কি কেউ জন্মগ্রহণ করে অথবা করেছিল একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। ঠিক আছে, তার মানে আমরা 4টে স্ট্রাকচার
শিখলাম। বর্ণের কয়টা স্ট্রাকচার ছিল? 4টে স্ট্রাকচার শিখলাম, ঠিক আছে। আচ্ছা, দেখো জেনারেল ট্রুথ কিছু আছে, দেখো একটা নোট আছে, স্পেশাল ফর্ম সাবজেক্ট প্লাস ইজ অর আর প্লাস বর্ন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, এরকম মিনিংটা কেমন হয় দেখি আমরা একটা এক্সাম্পল। অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে আসলে কি বোঝায় আমরা একটু দেখি। দেখো অল হিউম্যান বিংস, ঠিক আছে, সকল মানব জাতি বা সকল মানুষ, আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল, জন্মগতভাবে কি স্বাধীন এবং কি সমান মর্যাদার অধিকারী, ইন ডিগনিটি অ্যান্ড রাইটস, তার মানে কি মর্যাদা এবং রাইটস বা অধিকারের দিক থেকে আমরা কি সবাই বা মানুষ জন্মগতভাবে কি স্বাধীন এবং সমান কি সাম্যের অধিকারী, ঠিক আছে। তার মানে কি আমরা জন্মগতভাবে কি সমান মর্যাদা অধিকারী, ঠিক আছে, এবং স্বাধীন, ঠিক আছে। আমরা একটা দেখি, দেখো অ্যান ইনফ্যান্ট ইজ বর্ন ইনোসেন্ট অ্যান্ড রিসিভস প্যারেন্টস হেভেনলি অ্যাফেকশন, ঠিক আছে। এটাও এরকম যে অ্যান ইনফ্যান্ট একটা শিশু কি জন্মগতভাবে ইনোসেন্ট অ্যান্ড রিসিভ গ্রহণ করে প্যারেন্টের হেভেনলি অ্যাফেকশন, প্যারেন্টের কি খুবই তীব্র কি স্নেহ কি গ্রহণ করে, ঠিক আছে। তার মানে কি বিভার প্লাস বর্ন প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন থাকলে কি অর্থটা কি মিনিংটা বাংলা মিনিংটা কেমন হবে? জন্মগতভাবে সে ওই বৈশিষ্ট্যের অধিকারী, ঠিক আছে। আর হচ্ছে যদি বিভার প্লাস বর্ন প্লাস কি বিভার প্লাস বর্ন প্লাস তোমার কোনো অ্যাডভার্বেল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, তাহলে সে বাংলা মিনিংটা এরকম হবে যে কি সে জন্মগ্রহণ করেছিল অথবা সে জন্মগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আমাদের বর্ণটা তো ক্লিয়ার, ঠিক আছে। আর যদি সাবজেক্ট প্লাস বিভার প্লাস বর্ন প্লাস ইনফিনিটিভ ফ্রেজ থাকে তাহলে কি হবে? কেউ জন্মগ্রহণ করে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, ঠিক আছে, এরকম বাংলা মিনিং হবে। আচ্ছা, আমরা দেখলাম। এরপরে আমরা সেকেন্ড যে ফ্রেজটা শিখবো সেটা হচ্ছে হ্যাভ টু আর হ্যাজ টু। হ্যাভ টু আর হ্যাজ টু, দেখো ইউজ টু এক্সপ্রেস অব্লিগেশন অর নেসেসিটি, তার মানে কি অব্লিগেশন মানে কি বাধ্যবাধকতা, তার মানে কি বাধ্যবাধকতা প্রকাশ করতে আমাদের কি আমরা কোন ফ্রেজ ইউজ করবো? হ্যাভ টু অথবা হ্যাজ টু, ঠিক আছে, মানে আমাদের ওই কাজটা করতেই হবে, ঠিক আছে, এরকম বাধ্যবাধকতা। তো দেখি আমরা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ টু আর হ্যাজ টু ও প্লাস বেস ভার্ব প্লাস কি আদার ওয়ার্ডস, ঠিক আছে। আমরা স্ট্রাকচারে একটা দেখি দেখ, তো দেখ আই হ্যাভ টু গো নাও, এটা কি আই হ্যাভ টু গো নাও, এখানে কি সাবজেক্ট আই আছে, তারপর হ্যাভ টু আর হ্যাভ টু আছে, যেহেতু আয়ের পর হ্যাভ বসে সেই জন্য হচ্ছে কি হ্যাভ টু, তারপরে কি বেস ফর্ম গো বসছে, তারপরে কি আদার ওয়ার্ডস নাও বসছে। অর্থটা কি দেখো হ্যাভ টু অথবা হ্যাজ টুর অর্থটা হচ্ছে কি করতেই হবে, বাংলা মিনিংটা কি আছে করতেই হবে, মানে যে ক্রিয়াটা তোমার থাকবে, যে বেস ভার্বটা থাকবে ওই ভার্বের কাজটা তোমাকে করতেই হবে, মানে বাধ্যবাধকতা বোঝাবে। তার মানে কি আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, ঠিক আছে, আমাকে এখন যেতে হবে, মানে তোমাকে যেতেই হবে, একটা প্রেশার বোঝায়, ঠিক আছে, একটা বাধ্যবাধকতা বোঝায়। উই হ্যাভ টু, দেখো পরেরটা দেখো উই হ্যাভ টু কি উই হ্যাভ টু কাম ব্যাক হেয়ার উইদিন 2 আওয়ার্স, তার মানে কি আমাদেরকে ফিরে আসতে হবে এখানে 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আমাদের কি এটা বাধ্যবাধকতা, এটা কি এখানে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে না কি আমাদেরকে 2 ঘন্টার মধ্যে অবশ্যই কি ফিরে আসতে হবে, ঠিক আছে। তারপর কি দ্য জুনিয়র্স, দেখো এরপর সেন্টেন্স দ্য জুনিয়র্স হ্যাভ টু রেসপেক্ট দ্য সিনিয়র্স, জুনিয়রসদের অবশ্যই কি সিনিয়রদের কি সম্মান করতে হবে, ঠিক আছে। তারপর দেখো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য এক্সামস, তোমাদেরকে অবশ্যই সকল পরীক্ষা কি অ্যাটেন্ড করতে হবে, তার মানে কি এগুলো সব একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এবং লাস্টে কি আসছে কি তে হবে আসতেছে, ঠিক আছে, তে হবে মানে আমাদের কাজটা করতেই হবে, এরকম, ঠিক আছে। হি হ্যাজ টু কমপ্লিট হিজ ওয়ার্ক উইদিন 2 days, তাকে 2 দিনের মধ্যে তার কাজটা সম্পাদন করতেই হবে, ঠিক আছে, এরকম তে হবে। তার মানে বুঝতো আমরা যে হ্যাভ টু অথবা হ্যাজ টু আর স্ট্রাকচারটা এটা হবে, মানে কি স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু আর হ্যাজ টু প্লাস বেস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, এবং বাংলা মিনিংটা হবে কি অব্লিগেশন বোঝাবে, মানে কি বাধ্যবাধকতা বোঝাবে, এবং ক্রিয়াপদ শেষে কি তে হবে, আমাদের কাজটি করতেই হবে, এরকম এক্সপ্রেশন হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে কি পাস্ট ফর্ম, ঠিক আছে, হ্যাভ টুর পাস্ট ফর্ম কি হ্যাজ টু, না হ্যাভ টু অথবা হ্যাজ টু, পাস্ট ফর্ম কী হবে হ্যাড টু, ঠিক আছে। আমরা তো বর্তমানকালে বাধ্যবাধকতা বা অব্লিগেশন বোঝাতে আমরা ইউজ করবো হ্যাভ টু আর হ্যাজ টু, কিন্তু অতীতকালের বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ইউজ করবো হ্যাড টু। তো দেখো হোয়েন দ্য সেন্টেন্স ইজ ইন দ্য পাস্ট টেন্স, তখন আমাদের কি
হ্যাভ টু অর হ্যাজ টু বিকামস হ্যাড টু। যখন আমরা অতীতকালে যখন আমাদের বাধ্যবাধকতা প্রকাশ করার প্রয়োজন হবে, মানে অতীতকালে যখন আমাদের হ্যাভ টু অর হ্যাজ টু ব্যবহার করার প্রয়োজন হবে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে কি হ্যাড টু। ঠিক আছে, কি ব্যবহার করতে হবে হ্যাড টু। ঠিক আছে, এরপরে দেখো আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বেস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো, আই হ্যাড টু ওয়েট ফর ইউ ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। তার মানে কি আধা ঘন্টা। ঠিক আছে, আধা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল তোমার জন্য, ফর ইউ, তোমার জন্য, ফর কি অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, প্রায় আধা ঘন্টা ধরে তোমার জন্য কি অপেক্ষা করতে হয়েছিল। তার মানে কি আমাকে প্রায় আধা ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তার মানে কি তে হয়েছিল, বাংলা ক্রিয়াপদের শেষে কী আসবে তে হয়েছিল। তার মানে কি বাংলা মিনিং করার সময় ক্রিয়াপদের শেষে কী আসবে তে হয়েছিল। হ্যাড টু ব্যবহার করলে বাংলা ক্রিয়াপদের শেষে হয় তে হয়েছিল, আর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসলে বাংলা ক্রিয়াপদের শেষে হয় তে হবে। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা দেখি, আই হ্যাড টু টেক দ্য ওল্ড ম্যান টু হসপিটাল। দেখো, আমাকে হসপিটালে বৃদ্ধ লোকটাকে নিতে হয়েছিল। ঠিক আছে না, তে হয়েছিল আসলে না, এগুলো কি অতীতকালে বাধ্যবাধকতা বোঝায়। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ফর্মসের কিছু এক্সাম্পলস আছে। আমরা একটা এক্সাম্পলস দেখি। দেখো, ইউর এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। তার মানে কি তোমার পরীক্ষা খুবই কাছাকাছি। সো ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। তোমাকে কি কঠোর পড়ালেখা করতে হবে। ঠিক আছে, তার মানে কি এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে না। আচ্ছা, ইউর এক্সামিনেশন ইজ ওভার, সো ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি হার্ড। তার মানে কি তোমার পরীক্ষা শেষ। ঠিক আছে, সো তাই তোমার এখন কঠোর পরিশ্রম করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি হ্যাভ টু অথবা হ্যাজ টুর কি একটা নেগেটিভ এক্সপ্রেশন। আর এটা দেখলাম আমরা কি এটা একটা অ্যাফার্মেটিভ এক্সপ্রেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসছে ইউজ অফ উড রাদার। কি আসবো ইউজ অফ উড রাদার। ঠিক আছে, আচ্ছা দেখো, উড রাদার বলতে কি বোঝায় আসলে। দেখো, উড রাদারের বাংলা মিনিং হচ্ছে কি পছন্দ করা। তুমি কোনো কাজ করতে পছন্দ করো। ঠিক আছে, অথবা প্রেফার করো। ঠিক আছে, বুঝতে পারছো, প্রেফার করো মানে কি পছন্দ করা বোঝায়। ঠিক আছে, আমরা একটু দেখি এক্সপ্রেশনটা। উড রাদার এক্সপ্রেসেস প্রেফারেন্স, মানে তোমার কাছে একাধিক কাজ করার অপশন আছে, তুমি কোনটাকে প্রেফার করো, তুমি কোনটাকে পছন্দ করো, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত উড রাদার ব্যবহৃত হয়। ইট ইজ ফলোড বাই দ্যান। এটি কি এটির পরে অনেক সময় এক্সপ্রেশনে কি দ্যান থাকে। ঠিক আছে, সেম সাবজেক্ট। দেখো, যদি উড রাদারের পরে যে ভার্বটা আছে এবং দেখো কি বললাম, উড রাদারের পরে যে বেস ভার্বটা থাকবে। ঠিক আছে, সেটা যদি সেম সাবজেক্ট হয়, আমরা প্যাটার্নটা একটু দেখি। দেখো, তোমার এখানে স্ট্রাকচারটা এরকম হতে পারে, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস বেস ভার্ব, এরকম স্ট্রাকচার হতে পারে। আর একবার কি সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস বেস ভার্ব প্লাস দ্যান প্লাস বেস ভার্ব। ঠিক আছে, এই জন্য বলছে দ্যানের পরে যে বেস ভার্বটা থাকবে এইটা, এবং উড রাদারের পরে বেস ভার্ব, দুইটাই সাবজেক্ট যদি একই হয়, তখন সাধারণত কীরকম তোমার অর্থটা হবে আমরা দেখি, মিনিংটা কীরকম হবে দেখি, বা প্যাটার্নটা কীরকম হবে। দেখো, আমরা প্রথমটা দেখি, সাবজেক্ট উড রাদার প্লাস বেস ভার্ব। আই উড রাদার স্টে অ্যাট হোম। ঠিক আছে, এখানে কি উড রাদার পরে শুধু একটা বেস ভার্ব আছে না, দেন আছে না, তার মানে এই স্ট্রাকচার ফলো করছে, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস বেস ভার্ব। এর অর্থটা কীরকম দেখো, আমি বাইরে যাওয়ার চেয়ে ঘরে থাকতে বেশি পছন্দ করি। ঠিক আছে, তার মানে কি আমি ঘরে থাকতেই বেশি পছন্দ করি। তার মানে তোমার কাছে দুইটা অপশনস, তুমি বাইরে যাইতে পারো অথবা ঘরে থাকতে পারো। তোমার মধ্যে আমি বলছি কি একাধিক অপশন থাকবে, তোমার কাছে একাধিক অপশন, তার মধ্যে তুমি একটাকে প্রেফার করবা, একটাকে পছন্দ করো, এরকম সেন্স প্রকাশ করতে তো উড রাদার ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে কি আমি মানে বাসায় থাকতেই কি পছন্দ করি। ঠিক আছে, এই দেখো, আই উড রাদার ওয়ার্ক অ্যাট হোম, আমি বাড়িতে কাজ করতে পছন্দ করি। ঠিক আছে, এরকম। এবার আমরা দ্যানের একটা দেখে দেখো, জামাল উড রাদার প্লে দ্যান স্টাডি। তার মানে জামাল কি পড়ালেখা করার চেয়ে খেলা করতেই অধিক পছন্দ করে। ঠিক আছে, পড়ালেখা এবং স্টাডি দুইটার মধ্যে সে প্রেফার করতেছে কোনটাকে, বা কোনটাকে অধিক পছন্দ করে, সেটা হচ্ছে প্লে। ঠিক আছে, এরকম। তার মানে আমরা কি উড রাদারটা শিখলাম, উড রাদার সেম সাবজেক্টের রোলটা শিখে গেলাম। ঠিক আছে, এখনও স্যার আমরা শিখবো হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট। ডিফারেন্ট সাবজেক্ট মানে কি দেখো, দেখি
সাবজেক্ট মানে কি দ্যানের পরে যে ভাবটা থাকবে এবং দ্যানের পূর্বে উঠে দাঁড়ের পর যে ভাবটা থাকবে দুইটার সাবজেক্ট যদি আলাদা হয়, ঠিক আছে, তখন কীরকম হবে আমরা দেখি। অথবা কি উড্ডাদারের পরে যে আমরা ভার্ব একটা ইউজ করব, এই ভার্বের সাবজেক্ট এবং কি উড্ডাদারের পূর্বের সাবজেক্টটা যদি ভিন্ন হয় তখন আমাদের অর্থটা কেমন হবে আর স্ট্রাকচারটা কেমন হবে দেখি। তখন তখন কি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড্ডাদার প্লাস নিউ সাবজেক্ট, কারণ কি এই সাবজেক্ট আর এই সাবজেক্ট ভিন্ন, ঠিক আছে, এই জন্য হচ্ছে কি আমাদের দুইটা সাবজেক্ট আলাদা আলাদা বসাইতে হবে। তখন কি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড্ডাদার প্লাস নিউ সাবজেক্ট, তাই না? এরপরে কি এরপর হচ্ছে পাস্ট সিম্পল ক্লজ, মানে কি ভিটু হবে, ভার্বের ভিটু ফর্ম হবে, ঠিক আছে। দেখি আই উড রাদার ইউ, আই উড রাদার এখানে কি উড্ডাদারের পূর্বের সাবজেক্ট আই, ঠিক আছে, এবং পরের সাবজেক্ট কি পরের সাবজেক্ট ইউ আসছে, মানে আই আর ইউ ভিন্ন সাবজেক্ট, হ্যাঁ, এই জন্য হচ্ছে এর পরবর্তী ভার্ব স্টে আছে। স্টের কি হয়েছে, স্টের পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার হয়েছে, স্টের ভিটু ফর্ম স্টেড, এখানে স্টেড হয়েছে, তার মানে কি আই উড রাদার ইউ স্টেড অ্যাট হোম টু নাইট, ঠিক আছে। এরপরে দেখো আই উড রাদার ইউ ডিডেন্ট গো আউট টু নাইট, ঠিক আছে। এখানে দেখো ডিডেন্ট গো এটা নেগেটিভ ফর্মে আছে, কিন্তু এটা একটা সিম্পল পাস্ট টেন্স না, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হয়েছে না, এই জন্য কী হবে, তার মানে তোমাদের কী বললাম যে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভিন্ন একটা সাবজেক্ট আসলে তখন হচ্ছে কি তার পরবর্তী ভাবটা কি ভিটু ফর্ম হয়, মানে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাটার্নে করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো হাসান উড রাদার হিজ ফ্রেন্ড ওয়েন্ট টু নিউ মার্কেট ইন দ্য আফটারনুন, ঠিক আছে। তার মানে কি দেখো এখানে হাসান উড রাদারের পূর্বে হাসান আসে না, হাসান কি একটা সাবজেক্ট, তারপর উড রাদারের পরে একটা সাবজেক্ট কি হিজ ফ্রেন্ড আসেন, তার দুটো সাবজেক্ট আছে, দুটো সাবজেক্ট ভিন্ন, এর পরবর্তী ভাবটা কী হবে ভিটু ফর্ম হবে। কী হয়েছে গোর ভিটু ফর্ম ওয়েন্ট হয়েছে, ঠিক আছে। তার মানে কি হাসান চাই তার বন্ধু বিকালে নিউ মার্কেটে কি যাক, হাসান চাই তার বন্ধু বিকালে নিউ মার্কেটে যাক, ঠিক আছে, এরকম অর্থ আসে, ঠিক আছে, বাংলা মিনিংটা এরকম, মানে কেউ চায় কেউ কোনো কাজ করুক, এরকম বাংলা মিনিং প্রকাশ করতে সাধারণত এই প্যাটার্নটা ফলো করা হয়, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা আমরা সেম সাবজেক্ট উড রাদারের ক্ষেত্রে কি সেম সাবজেক্টের রুলটা দেখলাম এবং ডিফারেন্ট সাবজেক্টের রুলটা দেখলাম। এরপরে আমরা আসবো হ্যাড বেটার, ঠিক আছে। হ্যাড বেটার আসলে কখন ব্যবহৃত আমরা একটু পড়ি, দেখো এক্সপ্লেনেশন ইউজ টু গিভ স্ট্রং অ্যাডভাইস অর ওয়ার্নিং, হ্যাড হেয়ার ইজ নট দ্য পাস্ট ফর্ম অফ হ্যাভ, ঠিক আছে। দেখো প্রথমটা দেখি ইউজ টু গিভ স্ট্রং অ্যাডভাইস অর ওয়ার্নিং, তার মানে কি কাউকে উপদেশ দিতে অথবা সতর্ক করার ক্ষেত্রে আমাদের হ্যাড বেটার ফ্রেজটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং বলছে হেয়ার ইজ নট দ্য পাস্ট ফর্ম অফ হ্যাভ, আমরা দেখি হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড না, কিন্তু এখানে হ্যাভের পাস্ট ফর্ম না, ঠিক আছে। এরপরে দেখি স্ট্রাকচারটা কেমন হবে হ্যাড বেটারের ক্ষেত্রে, সাবজেক্ট হবে প্রথমে, তারপরে কি হ্যাড বেটার হবে, তারপরে কি বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু, মানে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। বেয়ার ইনফিনিটিভ মানে কি টু ছাড়া ভার্বের অনলি বেস ফর্মটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। এরপর দেখো আমরা একটা মিনিংটা দেখি ইউ হ্যাড বেটার নট ওয়াস্ট টাইম, তার মানে কি একটা উপদেশ দেওয়া হচ্ছে যে তোমার সময় নষ্ট না করাই ভালো, ঠিক আছে, একটা উপদেশ দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার মানে কি একটা কোনো কাজ করাই ভালো, ঠিক আছে, এরকম বাংলা এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত আমরা হ্যাড বেটার ইউজ করি, ঠিক আছে। আরেকটা দেখে শি হ্যাড বেটার বি পাংচুয়াল ইন অল হার ওয়ার্কস, ঠিক আছে, তার কি তার সকল কাজে কী হওয়া উচিত সময়নিষ্ঠ হওয়াই বরং ভালো, ঠিক আছে, তার সকল কাজে বা সব কাজে বরং সময়নিষ্ঠ হওয়াই ভালো, এরকম, তার মানে এটা একটা উপদেশ না, হ্যাঁ একটা উপদেশ, ঠিক আছে। এই জন্য এইটাও কী হবে হ্যাড বেটার রুল ফলো করে আমাদের তৈরি করতে হবে। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখি দ্য স্টুডেন্টস হ্যাড বেটার রিমেইন প্রেজেন্ট ইন দ্য এক্সাম হল ইন প্রপার টাইম, তার মানে কি ছাত্রছাত্রীদের সঠিক সময়ে এক্সাম হলে কি উপস্থিত থাকাই বরং ভালো, ঠিক আছে, তার মানে কি বরং ভালো, বাংলা এক্সপ্রেশন বরং ভালো বা কোনো কাজ করাই ভালো, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত হ্যাড বেটার ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং একটা এই বাংলা এক্সপ্রেশনটা একটা অ্যাডভাইস অথবা একটা ওয়ার্নিং বা সতর্কতা দেয়, ঠিক আছে। দেখো নেগেটিভ ফর্মের ক্ষেত্রে কী হবে নেগেটিভ সাবজেক্ট প্লাস হ্যাড বেটার নট প্লাস বেস ফর্ম হবে, ঠিক আছে।
তাই কি হ্যাড বেটার যুক্ত সেন্টেন্স যদি আমরা নেগেটিভ ফর্মে করতে যাই তখন কী হবে, হ্যাড বেটারের সাথে নট যুক্ত হবে, ঠিক আছে। আলাদা করে ডু, ডিড, ডাজ এগুলো ইউজ করার প্রয়োজন নাই, মানে আলাদা করে নতুন কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করার প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা একটা দেখি দেখো, দ্য স্টুডেন্টস হ্যাড বেটার নট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। ছাত্রছাত্রীদের কি শ্রেণীতে কোলাহল তৈরি করা উচিত না, ঠিক আছে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে ছাত্রছাত্রীদের ক্লাসে নয়েজ তৈরি না করাই ভালো, ঠিক আছে, এরকম। তার মানে কি নেগেটিভ বাংলা এক্সপ্রেশনটা কেমন হবে হ্যাড বেটার নটের ক্ষেত্রে, না করাই বরং ভালো, ঠিক আছে। স্টুডেন্টসদের ক্লাসে নয়েজ তৈরি না করাই বরং ভালো, এরকম না করাই বরং ভালো এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত হ্যাড বেটার নট প্লাস বেস ভার্ব হয়, ঠিক আছে। এরপর দেখো, পলিটিশিয়ানস হ্যাড বেটার নট ইনভলভ দেমসেলভস ইন করাপশন। রাজনীতিবিদদের কি দুর্নীতিতে নিজেদেরকে অন্তর্ভুক্ত না করাই বরং ভালো, ঠিক আছে। তার মানে কি এটাও কি বরং ভালো অর্থ প্রকাশ করছে এবং একটা কি একটা সতর্কতা বা একটা অ্যাডভাইস প্রদান করা হচ্ছে, ঠিক আছে। তার মানে কি একটা সতর্কতা অথবা অ্যাডভাইস প্রকাশ করতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। আমরা এখানে হচ্ছে কি অ্যাফার্মেটিভ এক্সপ্রেশন দেখলাম, নেগেটিভ এক্সপ্রেশন দেখলাম, এরপরে আমরা আসবো কি লেট অ্যালোন, ঠিক আছে। লেট অ্যালোন কি আসবো, লেট অ্যালোন এক্সপ্রেশনটা দেখি, ইউজ টু এক্সপ্রেস স্ট্রং নেগেটিভ এমফ্যাসিস, ঠিক আছে। দ্য ফার্স্ট কজ মাস্ট বি নেগেটিভ। আচ্ছা দেখো, লেট অ্যালোন কখন বলে, লেট অ্যালোন হচ্ছে দেখো বাংলা এক্সপ্রেশন আমরা অনেক সময় বলি না যে সে এই কাজটা করতে পারে না, ওই কাজটা তো দূরেই থাকে, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত লেট অ্যালোন বসে। তার মানে কি সে একটা কাজ তো পারে না, অন্য একটা কাজ তো দূরেই থাকে, অন্য একটা কাজ তার দ্বারা সম্ভবই না, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত আমরা লেট অ্যালোন ব্যবহার করি। দেখো এবং কি এটা কি আমরা যে বলি না যে সে এই কাজটা পারে না, অন্য একটা কাজ তো পারবেই না, অসম্ভব তার দ্বারা, তাহলে এগুলোকে এটা স্ট্রং নেগেটিভ এমফ্যাসিস দিচ্ছে না, হ্যাঁ অবশ্যই। এরপরে দেখো, ফার্স্ট ক্লজ মাস্ট বি নেগেটিভ। লেট অ্যালোনের ক্ষেত্রে প্রথম ক্লজটা অবশ্যই কি মাস্ট বি নেগেটিভ হবে, ঠিক আছে। আমরা দেখি স্ট্রাকচার কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি নেগেটিভ ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট ও কমপ্লিমেন্ট, তারপরে লেট অ্যালোন, তারপর কি নাউন, ভার্ব ও নাউন ফ্রেজ, ঠিক আছে। আমরা একটা দেখি, শি ক্যান নট অ্যাফোর্ড আ বাইসাইকেল লেট অ্যালোন আ কার, ঠিক আছে। দেখো সাবজেক্ট আছে হি এখানে, তারপরে নেগেটিভ ভার্বের ফর্মটা কী আছে, ক্যান নট বা ক্যান্ট অ্যাফোর্ড, তারপরে কি অবজেক্ট আ বাইসাইকেল আছে, তারপরে কি লেট অ্যালোন আছে না, হ্যাঁ, এবং কি তারপরে কি আছে নাউন একটা কার আছে বা নাউন ফ্রেজ এ কার আছে। তার মানে কি এটার বাংলা অর্থ কেমন হবে, সে একটা বাইসাইকেল কিনতে পারে না, সে একটা বাইসাইকেল কিনতে পারে না, এটা নেগেটিভ সেন্টেন্স না, হ্যাঁ নেগেটিভ এক্সপ্রেশন। এর পরবর্তীটা কি, সে একটা কি এটা অর্থটা এমন হবে, যাক সে একটা বাইসাইকেল কিনতে পারে না, একটা কার তো দূরেই থাক বা একটা কার তো দূরের কথা, মানে কি সে একটা সাইকেল কিনতে পারে না, গাড়ি তো দূরের কথা, ঠিক আছে। তার মানে কেউ কোনো কাজ করতে পারে না, অন্য একটা কাজ তো দূরেই থাক বা অন্য একটা কাজ তো দূরের কথা, এরকম কি এরকম এক্সপ্রেশন বা এরকম মনে করবা যে নেগেটিভ এমফ্যাসিস, স্ট্রং নেগেটিভ এমফ্যাসিস বা নেগেটিভ এক্সপ্রেশন প্রকাশ করার ক্ষেত্রে, জোর দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত লেট অ্যালোন ব্যবহার করি, ঠিক আছে। আরেকটা দেখি দেখো, হি ক্যান নট ড্রাইভ দ্য মোটর বাইক, সে মোটর বাইক চালাইতে পারে না ভালোভাবে, ঠিক আছে। ওয়েল লেট অ্যালোন আ কার, একটা কার তো দূরেই থাক, তার মানে কি সে মোটর বাইক ভালোভাবে চালাতে পারে না, কার তো দূরেই থাক বা কার তো দূরের কথা, কার তো সম্ভবই না তার দ্বারা চালানো, ঠিক আছে। মানে দ্বিতীয় ক্লজটা কি, দ্বিতীয় ক্লজের কাজটা করা তার দ্বারা সম্ভবই না, প্রথমটা তো করতে পারে না, পরেরটা কি তার দ্বারা সম্ভবই না, এরকম অর্থ প্রকাশ করতে সাধারণত লেট অ্যালোন ব্যবহার হয়, ঠিক আছে। এরপরে দেখো একটা দেখি, দেখো দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড লেট অ্যালোন ওয়াক, মানে বৃদ্ধ লোকটা দাঁড়াতে পারে না, হাঁটা তো দূরেই থাক, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এক্সপ্রেশনটা কেমন হবে, বৃদ্ধ লোকটা দাঁড়াতে পারে না, হাঁটা তো দূরের কথা, ঠিক আছে। তো এরকম এক্সপ্রেশন মানে একটা কাজ করতে পারে না, অন্য একটা তো দূরের কথা বা অন্য একটা তো সম্ভবই না তার দ্বারা, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে আমরা সাধারণত ব্যবহার করবো লেট অ্যালোন, ঠিক আছে। এরপর দেখো ইউজ অফ হোয়াট ইফ, ঠিক আছে। এক্সপ্লেনেশন ইউজ টু এক্সপ্রেস পসিবিলিটি অর ইমাজিনেশন হোয়াট উড হ্যাপেন ইফ, তার মানে কি কোনো সম্ভাবনা অথবা কল্পনা প্রকাশ করার ক্ষেত্রে সাধারণত আমরা কি হোয়াট ইফ ব্যবহার করি, ঠিক আছে। আমরা স্ট্রাকচারটা কেমন হবে, হোয়াট ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে কি লাস্টে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল দেখতে পাবো, হোয়াট ইফ ইট রেইনস টুডে, বাংলা মিনিংটা কেমন আসতেছে, যদি আজ বৃষ্টি হয় তাহলে কি হবে, ঠিক আছে। দেখো
হোয়াট ইফ যুক্ত সেন্টেন্সের শেষে কি থাকে, শেষে কি বাংলা এক্সপ্রেশন থাকে, শেষে বাংলা এক্সপ্রেশনটা থাকে হচ্ছে কি তাহলে কি হবে, অথবা কি তবে কি হবে, অথবা তাহলে কেমন হয়। তার মানে কি হোয়াট ইফ যুক্ত সেন্টেন্সের বাংলা শেষে এক্সপ্রেশনটা হবে এমন যে কি তাহলে কি হবে, অথবা কি তাহলে কেমন হয়। দেখো তাহলে কি হবে অথবা তাহলে কেমন হয়, তাহলে বাংলা এক্সপ্রেশনটা কীরকম হবে, মানে হোয়াট ইফ যুক্ত সেন্টেন্সের আমরা যদি বাংলা ট্রান্সলেশন করি তাহলে শেষে কীরকম আসে, সেটা হচ্ছে তাহলে কি হবে অথবা তাহলে কেমন হয়। ঠিক আছে, এগুলো দ্বারা বোঝাই কি, এগুলো দ্বারা বোঝাই হচ্ছে ইমাজিনেশন অথবা পসিবিলিটি, সম্ভাবনা, ভবিষ্যৎ, ইমাজিনেশন অথবা পসিবিলিটি। আমরা দেখি, আমরা একটা মানে ট্রান্সলেশনটা দেখি একটু। হোয়াট ইফ ইট রেন্স টুডে, যদি বাংলা মিনিংটা কেমন আছে, যদি আজ বৃষ্টি হয় তাহলে কি হবে, এগুলোকে একটা একটা তোমার হচ্ছে পসিবিলিটি না, সম্ভাবনা না। ঠিক আছে, যদি আজ বৃষ্টি হয় তাহলে কি হবে, একটা কি একটা ইমাজিনেশন অথবা পসিবিলিটি বোঝাচ্ছে। ঠিক আছে, হোয়াট ইফ উই স্টার্ট আর্লি, যদি আমরা কি আগে শুরু করি তাহলে কেমন হয়। ঠিক আছে, তার মানে কি বাংলা কেমন তাহলে কেমন হয় আসলো না। হ্যাঁ, আমি বলছি কি জানো, হোয়াট ইফ যুক্ত সেন্টেন্সের বা বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে লাস্টে কী হবে, তাহলে কী হবে অথবা তা কেমন হয়, এই দুইটা ফ্রেজ হবে। ঠিক আছে, দেখো হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন, যদি আমরা কি যদি আমরা ট্রেনটা মিস করি তাহলে কি হবে। ঠিক আছে, তার মানে কি লাস্টে তাহলে কী হবে আসতেছে, এগুলো কি একটা সম্ভাবনা, যে ট্রেনটা মিস হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা বোঝায়। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেন দেরিতে আসে তাহলে কি হবে। ঠিক আছে, হোয়াট ইফ শি ফেলস ইন দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে। ঠিক আছে, হোয়াট ইফ আওয়ার টিচার ইজ অ্যাবসেন্ট টুডে, যদি আমাদের শিক্ষক আজ কি না আসে তাহলে কি হবে। ঠিক আছে, তার মানে কি এই হোয়াট ইফ সাধারণত কি এটা পসিবিলিটি অথবা ইমাজিনেশন প্রকাশ করতে, মানে সম্ভাবনা অথবা কল্পনা প্রকাশ করতে ব্যবহৃত হয়, এবং বাংলা এক্সপ্রেশনের শেষে কী হবে, তাহলে কী হবে অথবা তাহলে কেমন হয়, এরকম এক্সপ্রেশন আসবে। ঠিক আছে, এরপর দেখো ইউজ অফ অ্যাজ ইফ অর অ্যাজ দো। ঠিক আছে, ইউজ টু এক্সপ্রেস ইমাজিনারি অর আনরিয়াল সিচুয়েশনস ফর্ম কমপ্লেক্স সেন্টেন্সেস। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, দেখো এইটা সাধারণত বাংলা এক্সপ্রেশনটা কেমন হয়, বাংলা এক্সপ্রেশনটা হচ্ছে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর ক্ষেত্রে বাংলা এক্সপ্রেশনটা কেমন হয়, কেউ একটা কাজ করবে, ওই কাজ দ্বারা তার অন্য একটা কাজকে প্রকাশ করবে। ঠিক আছে, আমরা একটু দেখি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো। দেখো স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে মেন ক্লজ প্রেজেন্ট, তারপরে অ্যাজ ইফ আর অ্যাজ দো, তারপরে কি সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস পাস্ট ফর্ম। ঠিক আছে, দেখো হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টক্স এটা কি এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, তারপরে কি হয়েছে, তারপরে কি পাস্ট ইনডিফারেন্ট, মানে ইফযুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটা পাস্ট ইনডিফারেন্ট টেন্স হয়। আর যদি অক্সিলারি ভার্ব বসানোর প্রয়োজন হয় তাহলে ওয়ার বসে। ঠিক আছে, পাস্ট ইনডিফারেন্ট অক্সিলারি ভার্ব বসানোর প্রয়োজন হলে সর্বদা ওয়ার বসে, ওয়াজ কখনো বসে না। ঠিক আছে, দেখো সে এমনভাবে কথা বলে জানো সে সব কিছু জানে, তার মানে কি সে কথা বলে, তার এই কাজ দ্বারা অন্য একটা কাজকে প্রকাশ পাচ্ছে, যে হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে, মানে কেউ একটা কাজ করবে, এমন একটা কাজ করবে, ওই কাজ দ্বারা তার অন্য একটা কাজকে প্রকাশ পাবে, এমন বোঝাইতে সাধারণত আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। ঠিক আছে, এবং অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর বাংলা মিনিংটা হচ্ছে যেন। ঠিক আছে, আমরা দেখি আই ফিল অ্যাজ ইফ আই লে ইন বেড ফর আওয়ার্স, তার মানে কি আমি অনুভব করি, আমি এমন অনুভব করি যেন আই লে ইন বেড ফর আওয়ার্স, আমি কয়েক ঘন্টা ধরে কি বিছানায় শুয়ে আছি। ঠিক আছে, এরপর দেখো হি টক্স টু দেম অ্যাজ ইফ দে ওয়ার চাইল্ড, সে তাদেরকে এমনভাবে বলে যেন দে ওয়ার চিলড্রেন। ঠিক আছে, মানে কি সে এমনভাবে বলতেছে, এই কাজ দ্বারা তার এই বলা কাজ দ্বারা অন্য একটা কাজ প্রকাশ পাচ্ছে, সেটা কি যেন দে ওয়ার চিলড্রেন, তারা হচ্ছে কি শিশু। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, আর তার মানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সাধারণত কি একটা কাজ করার দ্বারা অন্য একটা কাজ প্রকাশ পাইলে আমরা সাধারণত অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি, এবং বাংলা মিনিংটা কি আসে মাঝে যেন আসে, সে এমনভাবে একটা কাজ করে যেন সে অন্য একটা কাজকে প্রকাশ করে। ঠিক আছে, এমন মিনিং প্রকাশ করতে আমরা সাধারণত অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। ঠিক আছে, এরপর দেখো ইউজ অফ হোয়াট ডাজ লুক লাইক, এটা সাধারণত কখন ব্যবহার হয় দেখি। হোয়াট ডাজ লুক লাইক ইজ ইউজ টু আস্ক অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স অর ফিজিক্যাল শেপ অফ এ পারসন অর থিং, তার মানে কি দেখ ফিজিক্যাল শেপ, একটা ব্যক্তি অথবা বস্তুর ফিজিক্যাল শেপ জিজ্ঞাসা করতে আমরা সাধারণত কি হোয়াট ডাজ লুক লাইক প্যাটার্ন ইউজ করি। বাংলা মিনিংটা কেমন আছে দেখো, সাধারণত চেহারা কি ফিজিক্যাল অ্যাপিয়ার, চেহারা স্বভাব
এবং অভিজ্ঞতা প্রকাশ করতে সাধারণত আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। ঠিক আছে, কারণ চেহারা, স্বভাব এবং অভিজ্ঞতার ব্যাপারে কোশ্চিন করার ক্ষেত্রে আমরা সাধারণত হোয়াট ডাজ লুক লাইক প্যাটার্ন ব্যবহার করি। আমরা একটু দেখি, আমরা বাংলা মিনিংয়ের সাথে ইংলিশের সাথে বাংলা মিনিং কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো ডিটেলস। দেখো, হোয়াট ডাজ ইউর টিচার লুক লাইক মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, হোয়াট ডাজ ইউর টিচার লুক লাইক, তোমার শিক্ষক, এখানে কি ইউর টিচার এখানে সাবজেক্ট না, তোমার শিক্ষকের চেহারা কেমন। ঠিক আছে, এখানে বোঝায় কি তোমার শিক্ষকের চেহারা কেমন। তাহলে কি এই শিক্ষকের চেহারার ব্যাপারে কোশ্চেন করা হচ্ছে না? তাহলে আমরা বলছি কোনো ব্যক্তি অথবা বস্তুর চেহারা, স্বভাব অথবা অভিজ্ঞতার ব্যাপারে প্রশ্ন করা হলে কি হোয়াট ডাজ লুক লাইক প্যাটার্ন অনুসরণ করতে হবে। ঠিক আছে, এবং লাস্টে সবসময় কী হবে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপর হোয়াটস ইউর টিচার লাইক, এটা বলতে বোঝাই কি? আচ্ছা, এটা হচ্ছে হোয়াটস প্লাস সাবজেক্ট প্লাস লাইকের নিয়ম। আমরা ওইটা দেখলে বুঝতে পারবো। তার মানে কি আমরা হোয়াট ডাজ লুক লাইকের আরেকটা উদাহরণটা দেখি। দেখো, আচ্ছা তোমাদেরকে একটা বলি। দেখো, হোয়াট ডাজ লুক লাইক সাধারণত কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে কি এক কথা কোনো একটা ব্যক্তিগত বস্তুর ফিজিক্যাল শেপ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে তোমার শিক্ষক, হোয়াট ডাজ ইউর টিচার লুক লাইক, তার মানে কি তোমার শিক্ষকের চেহারা কেমন, তোমার শিক্ষকের চেহারা কেমন। ঠিক আছে, এখানে তোমার শিক্ষকের চেহারা বা ফিজিক্যাল শেপের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে না, এই জন্য কি হোয়াট ডাজ লুক লাইক হবে, এই জন্য কী হবে, এই জন্য হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, হোয়াট ডাজ দ্য মোবাইল ফোন লুক লাইক, মোবাইল ফোন একটা থিং না, এবং এই থিংয়ের কি শেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, বা ফিজিক্যাল, শারীরিক বা ফিজিক্যাল শেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কি মোবাইল ফোনটা কি, মোবাইল ফোনটার চেহারা কেমন, না মোবাইল ফোনটা দেখতে কেমন। ঠিক আছে, এরপর দেখো, হোয়াট ডাজ দ্য ফ্লাওয়ার লুক লাইক, এখানে কি ফুলটা দেখতে কেমন, ফুলের স্ট্রাকচার বা ফুলের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, হোয়াট ডাজ দ্য রিস্ট ওয়াচ লুক লাইক, মানে তোমার কি হাত ঘড়ির দেখতে কেমন। ঠিক আছে, অথবা হোয়াট ডাজ দ্য পেন লুক লাইক, মানে কি কলমটা দেখতে কেমন। তার মানে কি আমরা দেখলাম যে কি ফিজিক্যাল শেপ অফ এ পার্সন অর থিং, কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর ফিজিক্যাল শেপের ব্যাপারে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। আমরা কী ব্যবহার করি, হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে হোয়াটস লাইক কীভাবে, হোয়াটস প্লাস সাবজেক্ট প্লাস লাইক। ঠিক আছে, কখন ব্যবহৃত হয় দেখি, হোয়াটস লাইক কখন ব্যবহৃত, হোয়াটস লাইক ইজ ইউজ টু আস্ক অ্যাবাউট নেচার, কোয়ালিটি, ক্যারেক্টার, কন্ডিশন, এক্সপিরিয়েন্স আর ওভারঅল ইমপ্রেশন অফ এ পার্সোনাল থিং, একটা ব্যক্তি অথবা বস্তুর কি নেচার, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী, ক্যারেক্টার, কন্ডিশন মানে শর্ত এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্রকাশ করতে, এক কথায় সর্বোপরি এক্সপ্রেশন বা ইমপ্রেশন একজন ব্যক্তি অথবা বস্তুর, একটা ব্যক্তি অথবা বস্তুর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ব্যাপারে কোশ্চেন করলে তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক প্যাটার্ন ব্যবহার করব। কিন্তু একটা ব্যক্তি অথবা বস্তুর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বাদে বাকি যে কোনো বিষয়ে কোশ্চেন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়াটস লাইক প্যাটার্ন ব্যবহার করব। ঠিক আছে, আমরা দেখি হোয়াটস লাইক প্যাটার্ন সাধারণত কি একটা ব্যক্তির স্বভাব এবং অভিজ্ঞতার ব্যাপারে কোশ্চেন করা হয়। ঠিক আছে, এবং হচ্ছে বাংলা এক্সপ্রেশনটা হয় কি স্বভাব কেমন, অভিজ্ঞতা কেমন। ঠিক আছে, এরকম বাংলা এক্সপ্রেশন আসে। দেখি আমরা, হোয়াটস ইউর টিচার লাইক। ঠিক আছে, হোয়াটস ইউর টিচার লাইক, তার মানে কি তোমার শিক্ষক স্বভাবে কেমন, মানে শিক্ষকের স্বভাবের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে কি শিক্ষকের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা তোমার হচ্ছে ফিজিক্যাল কোনো বিষয় নিয়ে কি জিজ্ঞাসা করা হচ্ছে না, এখানে হচ্ছে শিক্ষকের স্বভাব নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো, হোয়াট ইজ ইট লাইক টু স্টাডি অ্যাব্রড, এখানে কি হোয়াট আছে প্রথমে, তারপর ইজ আছে, তারপরে কি তারপরে একটা সাবজেক্ট আছে, তারপরে লাইক আছে, বাকিটা এক্সটেনশন আছে। তখন এটা কি বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতা কেমন। ঠিক আছে, এই বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতা কেমন এটা জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা কয়েকটা উদাহরণ দেখে বুঝবো। হোয়াটস ইওর নিউ টিচার লাইক, মানে কি তোমাদের যে নতুন টিচার আসছে এই নতুন টিচারের কি স্বভাব কেমন। ঠিক আছে, বা ক্যারেক্টার কেমন। আমরা সাধারণত কি এই পার্সন অর থিংয়ের কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বাদে অন্যান্য সকল ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে সাধারণত হোয়াটস লাইক প্যাটার্ন ব্যবহার করা হয়, হোয়াটস ডট লাইক প্যাটার্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা আরেকটা দেখি উদাহরণ, হোয়াটস আর নিউ হাউস লাইক, মানে কি তার নতুন হাউস দেখতে কেমন, বা তার নতুন হাউসের কোয়ালিটি কেমন। ঠিক আছে, বুঝতে পারছো, তার নতুন হাউসের কি কোয়ালিটি বা নেচার এগুলো কেমন,
বা অবস্থা কেমন বা কন্ডিশন কেমন এটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার ফ্যামিলি কেমন, তোমার ফ্যামিলির কি কোনো স্ট্রাকচার বা ফিজিক্যাল শেপ সম্পর্কে জিজ্ঞাসা করছে না, ফ্যামিলির কি, ফ্যামিলি ক্যারেক্টার, ফ্যামিলি কোয়ালিটি বা কন্ডিশন এ ব্যাপারে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার ফ্যামিলি অবস্থা কেমন, ঠিক আছে। বাংলা মিনিংটা হবে কি, তোমার ফ্যামিলির অবস্থা কেমন, ঠিক আছে। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের ওয়েদার কেমন, ঠিক আছে। এখানে ওয়েদারের কি ফিজিক্যাল স্ট্রাকচার বা অ্যাপিয়ারেন্স সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে না, এখানে ওয়েদারের কন্ডিশন সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, এই জন্য হচ্ছে কি এটা হোয়াটস লাইক বা হোয়াটস ডট লাইকের প্যাটার্নে হয়েছে, ঠিক আছে। হোয়াটস ইউর নিউ ড্রেস লাইক, তোমার নতুন পোশাকের কি বৈশিষ্ট্য কেমন বা ক্যারেক্টার কেমন বা কোয়ালিটি কেমন, এরকম প্রকাশ করতে সাধারণত কি এই প্যাটার্ন ফলো করা হয়েছে, মানে হোয়াটস ডট লাইক প্যাটার্ন ফলো করা হয়েছে। এখানে কিন্তু ফিজিক্যাল ড্রেসের কোনো স্ট্রাকচার বা মানে এই যে এই নিউ ড্রেসের কখনো কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যালি দেখতে কেমন এই ব্যাপারে কোশ্চেন করা হয়নি, এর কোয়ালিটির ব্যাপারে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে। তার মানে যখন কোনো পার্সোনাল থিংয়ের নেচার, কোয়ালিটি, তারপরে ক্যারেক্টার, কন্ডিশন, এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপ্রেশনের ব্যাপারে কোশ্চেন করা হবে, তখন কী হবে হোয়াটস ডট লাইক প্যাটার্ন অনুসরণ করতে হবে। কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শুধুমাত্র কি যখন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আর ফিজিক্যাল শেপ, এক কথায় বলতে পারি আমরা কি এই পার্সোনাল থিংয়ের অ্যাপিয়ারেন্স আর ফিজিক্যাল শেপের ব্যাপারে যখন কোশ্চেন করবো তখন হোয়াটস ডট লাইক হোয়াটস ডট লুক লাইক প্যাটার্ন অনুসরণ করতে হবে, ঠিক আছে। কিন্তু যখন একটা পার্সোনাল থিংয়ের নেচার, কোয়ালিটি, ক্যারেক্টার, কন্ডিশন, এক্সপিরিয়েন্স আর ওভারঅল ইমপ্রেশনের ব্যাপারে আমরা কোশ্চেন করবো, তখন আমাদের কি হোয়াটস ডট লাইক অনুসরণ করতে হবে। তার মানে বুঝছো যে হোয়াট ডাজ ডট লুক লাইক মানে কি হোয়াট ডাজ ডট লুক লাইক আর হোয়াটস ডট লুক লাইকের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। যখন আমরা কোনো ব্যক্তি অথবা বস্তুর অ্যাপিয়ারেন্স অর ফিজিক্যাল শেপের ব্যাপারে কোশ্চেন করবো, তখন আমাদের অনুসরণ করতে হবে হোয়াট ডাজ ডট লুক লাইক। আর যখন আমরা কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর হোয়াটস ডট না যখন আমরা কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর নেচার, কোয়ালিটি, ক্যারেক্টার, কন্ডিশন, এক্সপিরিয়েন্স আর ওভারঅল ইমপ্রেশনের ব্যাপারে জিজ্ঞাসা করবো, তখন আমরা কি হোয়াটস ডট লাইক প্যাটার্ন অনুসরণ করবো। শুধুমাত্র ফিজিক্যাল শেপের ব্যাপারে জিজ্ঞাসা করলে হোয়াট ডাজ ডট লুক লাইক, আর ফিজিক্যাল শেপ বাদে বাকি অন্য যে কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা হোয়াটস ডট লাইক ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি হোয়াটস ডট লাইক আর হোয়াট ডাজ ডট লুক লাইকের মধ্যে তো পার্থক্য এখন ক্লিয়ার, তাই না। ফিজিক্যাল শেপের ব্যাপারে জিজ্ঞাসা করলে হোয়াট ডাজ ডট লুক লাইক ব্যবহার করব, আর যদি কোয়ালিটি, নেচার, ক্যারেক্টার, কন্ডিশন, এক্সপিরিয়েন্স আর বাকি সকল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব হোয়াটস ডট লুক লাইক হোয়াটস ডট লাইক ব্যবহার করব, কী ব্যবহার করবো হোয়াটস ডট লাইক ব্যবহার করব। আচ্ছা, এরপর দেখো ইউজ অফ দি প্লাস অ্যাডজেক্টিভ দি প্লাস অ্যাডজেক্টিভ। দিস স্ট্রাকচার ইজ ইউজ টু শো প্রপোর্শনাল ইনক্রিজ অর ডিক্রিজ, তাই কি আনুপাতিক বৃদ্ধি অথবা হ্রাস ব্যবহার করতে, মানে কি আনুপাতিক, প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক বৃদ্ধি ইনক্রিজ অর ডিক্রিজ হ্রাস প্রদর্শন করতে বা হ্রাস দেখাতে আমরা কি ব্যবহার করব দি প্লাস অ্যাডজেক্টিভ দি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তার মানে কি আমরা সমানুপাতিক মানে কি সমান, কোনো একটা কাজ যেভাবে বৃদ্ধি পেয়েছে বা কোনো কিছু যেভাবে বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে, অন্য একটা জিনিসও ঠিক সমানভাবে বৃদ্ধি অথবা হ্রাস পেয়েছে, এমন বাংলা এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত আমরা দি প্লাস অ্যাডজেক্টিভ দি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করি। দেখি আমরা তো স্ট্রাকচার দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কী হবে, কম্পারেটিভ ফর্ম হবে, ঠিক আছে। কম্পারেটিভ ফর্ম মানে ইয়ার ফর্ম, ঠিক আছে। ডিগ্রি মানে অ্যাডজেক্টিভে শেষে ইয়ার যুক্ত থাকে কম্পারেটিভ ডিগ্রি, অথবা কি অ্যাডজেক্টিভে মোড থাকে, ঠিক আছে। তারপর দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবং বাংলা এক্সপ্রেশনটা যত তত আসে, বাংলা মিনিংটা আছে কি যত তত। আমরা একটা দেখি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত তুমি পড়বে তত তুমি শিখবে, অথবা কি যত বেশি পড়বে তত বেশি শিখবে, ঠিক আছে। তেমন যত তত আসে না, মানে তুমি যত পড়বে মানে যে হারে পড়বে, যে পরিমাণ পড়বে এক প্রপোর্শনালি সেম পরিমাণ তুমি শিখবে, একটু কমও শিখবে না আবার একটু বেশিও শিখবে না, ঠিক আছে। যা পড়বে ঠিক সেই পরিমাণে শিখবে, ঠিক আছে। প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক, ঠিক আছে। মানে যেভাবে তুমি কোনো একটা কাজ করবে ফলটাও কি একদম প্রপোর্শনালি সেমভাবে পাবো, ঠিক আছে।
মানে কি বৃদ্ধি অথবা হ্রাস সমানভাবে হবে, ঠিক আছে। আমরা একটা বলি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন, যত তুমি পড়বে তত তুমি শিখবে, ঠিক আছে। এরপর দেখি আমরা একটা দ্য মোর শি ড্র্যাঙ্ক, দেখি দ্য মোর শি ড্র্যাঙ্ক, এই যে সে যত মদ্যপান করবে, দ্য মোর ভায়োলেন্ট শি বিকেম, তত সে ভায়োলেন্ট হবে, ঠিক আছে। সে যে পরিমাণ হারে ড্রিঙ্ক করতেছে অথবা মদ্যপান করতেছে, ঠিক একদম সেম পরিমাণ হারে কি সে ভায়োলেন্ট হবে, ঠিক আছে, অ্যাগ্রেসিভ হবে। এরপর দেখো দ্য মোর আই রিকালেক্ট চাইল্ডহুড মেমোরিজ, যত আমি আমার শৈশবের স্মৃতিগুলো স্মরণ করব, দ্য হ্যাপিয়ার আই বিকেম, তত কী হবো, তত আমি খুশি হব, ঠিক আছে। তার মানে কি তুমি যে পরিমাণ হারে তোমার চাইল্ডহুড মেমোরি স্মরণ করবা, ঠিক সেম পরিমাণ হারেই তুমি কি সুখী হবা, এটাকে বলতেছে কি যত তত রুলস, ঠিক আছে। এটা হচ্ছে যত তত রুলস, মানে তুমি একটা কাজ যে হারে করবা ঠিক সেম হারে কি অন্য একটা ফলাফলটা পাবা, ঠিক আছে। এরকম যত তত বাংলায় এক্সপ্রেশন সাধারণত যত তত আসে, ঠিক আছে। যত তুমি একটা কাজ করবে তত তুমি ওই কাজটা মানে অন্য একটা কাজ করতে পারবে, এরকম, ঠিক আছে। যত সে পড়বে তত সে শিখবে, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ রুলস প্রয়োগ করা হয়, ঠিক আছে। আচ্ছা আমরা শিখলাম এটা। দেখো দ্য মোর ইউ রাইট, যত তুমি লিখবে, দ্য মোর বিউটিফুল ইউর হ্যান্ড রাইটিং উইল বি, ঠিক আছে, তত তোমার কি হ্যান্ড রাইটিং হাতের লেখা সুন্দর হবে, ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো ইউজ অফ আইদার ডট অর, ঠিক আছে, rule either or is used to show choice between two subjects, verbs, objects, clauses. The verb agrees with the nearest subject, ঠিক আছে। দেখো আইদার অর কখন কোন সিচুয়েশন আমরা ব্যবহার করে, আমাদের দুইটা অপশন থাকবে, দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা কি ঘটবে, ঠিক আছে, দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ ঘটবে, ঠিক আছে। এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে আমাদের আইদার ব্যবহার মানে কি দুইটা যে কোনো একটা, ঠিক আছে। দেখো এবং কি এরপরে ভার্ব নির্ধারিত হয় কি নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে, ঠিক আছে। আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বসে শিখছি এইটা। দেখো আইদার ইউ স্ট্রাকচারটা কী হবে, দেখো আইদার ইউ কাম নাও অর ইউ মিস দ্য ক্লাস, বাংলা এক্সপ্রেশনটা কেমন আসছে, হয় তুমি এখন আসবে না হলে ক্লাস মিস করবে। তার মানে কি এখানে কি দুইটা কাজ কিন্তু একসাথে ঘটতে পারবে না, যে কোনো একটা ঘটলে অন্যটা কখনো ঘটতে পারবে না। যদি তুমি আসো এখন তাহলে কি তুমি ক্লাস মিস দেবে না, আর যদি তুমি এখন না আসো তাহলে কি হবে, তুমি ক্লাস মিস দেবে, মানে একটা ঘটলে অন্যটা ঘটতে পারবে না, ঠিক আছে। দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ ঘটবে এমন এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত আইদার অর ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন আইদার পলাশ অর জাহান ইজ গিলটি, পলাশ এবং জাহান উভয়ে কিন্তু গিলটি না, ওদের যে কোনো একজন গিলটি, ঠিক আছে। এবং কি ভার্ব নির্ধারিত হবে কাছাকাছি সাবজেক্ট অনুসারে, এখানে জাহান কাছাকাছি আছে, তার জাহান অনুসারে ভার্ব নির্ধারিত ইজ হয়েছে, জাহান সিঙ্গুলার ভার্ব ইজ সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। কারণ আইদার হি অর হিজ সিস্টার্স আর ইনোসেন্ট, এখানে কি হিজ সিস্টার্স প্লুরাল ফর্ম না, এবং কি আইদার অর এই প্যাটার্ন হয়েছে এবং সবচেয়ে কাছাকাছি সাবজেক্ট হিজ সিস্টার্স প্লুরাল, এই জন্য হচ্ছে ভার্বও আর প্লুরাল হয়েছে, ঠিক আছে। আর বাংলা এক্সপ্রেশনটা কেমন হচ্ছে, হয় সে নাই তার বোনেরা কি ইনোসেন্ট, ঠিক আছে, নির্দোষ। এখানে হচ্ছে কি ইনোসেন্ট কিন্তু হিজ সিস্টার্স এবং হি কি দুইজনেই না, ঠিক আছে। যে কোনো একটা পক্ষ এখানে ইনোসেন্ট, হয় হি নয় হিজ সিস্টার্স, ঠিক আছে। আইদার আই অর হি ইজ সিলেক্টেড ফর কম্পিটিশন সিলেক্টেড কে আই এবং হি উভয় নাকি না, হয় আই নাই হি, ঠিক আছে। আচ্ছা তাহলে এভাবে আমরা আইদার অর সলভ করব। এরপরে দেখো ইউজ অফ নাইদার ডট নর, ঠিক আছে। রুল নাইদার নর ইজ ইউজড ইন নেগেটিভ সেন্সের ক্ষেত্রে কি নাইদার নর ব্যবহৃত হয়। দ্য ভার্ব অ্যাগ্রিস উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, ভার্ব সবসময় কি নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে হবে, ঠিক আছে। এবং নেগেটিভ সেন্স প্রকাশ করতে নাইদার নর ব্যবহার করতে, দেখো আমরা শিখছিলাম কি দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা ঘটবে, তখন আমরা আইদার অর ব্যবহার করবো। আর এখানে হচ্ছে কি দুইটা অপশনের কোনোটাই না, দুইটা কাজের কোনোটাই ঘটবে না, দুজন ব্যক্তি অথবা বস্তুর কোনোটাই না, এরকম প্রকাশ করতে নাইদার নর ব্যবহৃত হয়। যেমন নাইদার হি অর আই আম গিল্টি, ঠিক আছে। সে না আমি কেউই দোষী নই,
বাংলা মিনিংটা এরকম, মানে কি সে এবং আমি কেউই দোষী নয়, মানে কি, ঠিক আছে, সে এবং আমি কেউই না বোঝায় এরকম। নাইদার হি অর আই অ্যাম গিলটি, সে এবং আমি কেউই দোষী নয়, ঠিক আছে। এরপর দেখো আই বট নাইদার ম্যাঙ্গোস অর আপেলস, আমি আপেল এবং ম্যাঙ্গো কোনোটাই কি ক্রয় করিনি, ঠিক আছে, আমি কি আপেল এবং ম্যাঙ্গোস কোনোটাই ক্রয় করেছিলাম না, ঠিক আছে, তার মানে কি ম্যাঙ্গোস এবং আপেলস সে কোনোটাই ক্রয় করেছিলাম না, ঠিক আছে। শি ইটস নাইদার ব্রেড অর রাইস ইন ডিনার, তার মানে ডিনারে সে কি, সে রাইসও খায় না আবার ব্রেডও খায় না, মানে কোনো রাইস এবং ব্রেডের কোনোটাই সে খায় না। আচ্ছা, তার মানে কি দুইটা কাজ অথবা দুইটা বস্তু অথবা ব্যক্তির কেউই না, এরকম পক্ষের সাথে নাইদার নর ব্যবহৃত হয়। আর আইদার হচ্ছে দুইটা ব্যক্তি বস্তু এবং কাজের যে কোনো একটা বোঝাইতে সাধারণত আইদার ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নট অনলি বাট অলসো, ইউজ অফ নট অনলি বাট অলসো রুল, নট অনলি বাট অলসো ইজ ইউজড ফর এমফ্যাসিস, জোর দিয়ে বোঝাইতে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট, ভার্ব কি হয় সাবজেক্ট অনুসারে নির্ধারিত হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা একটা সেন্টেন্স দেখি, হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ডওয়ার্কিং, মানে কি সে শুধু মেধাবী নয় পরিশ্রমীও, তার মানে অর্থ, মানে এর বাংলা এক্সপ্রেশনটা এমন আসে কি সে এটা নয় ওটাও, এরকম, ঠিক আছে, সে এটা নয় ওটাও, সে শুধু এটা নয় ওটাও, তারপর কি শুধু এটা নয় ওটাও, বাংলা এক্সপ্রেশনটা কেমন আসবে, শুধু এটা নয় ওটাও, এরকম এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। তেমন কি সে শুধু মেধাবীই নয় পরিশ্রমী, তার মানে কি হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। একটা দিক, নট অনলি শিলা বাট অলসো হার মাদার রিডস হ্যারি পটার, শুধু শিলা নয়, কি শুধু শিলা নয়, তার মাদারও কি হ্যারি পটার পড়ে, ঠিক আছে। এরপর দেখো নট অনলি ডিড শি টার্ন আপ লেট, শি অলসো ফরগেট হার বুকস, ঠিক আছে। এরপর দেখো হি ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো সিঙ্গার, এটাও দেখো সেম প্যাটার্নে কি তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা একটু দেখো এটা একটু ট্রান্সলেশন করি তোমাদের দিয়ে, দেখো বুঝতে পারবে। হি ইজ নট অনলি আ ডক্টর, সে শুধু একটা ডক্টরই নয়, একটা সিঙ্গারও, ঠিক আছে, সে শুধু একটা ডক্টরও নয়, বাংলা এক্সপ্রেশনটা এমন হবে সে শুধু একটা ডক্টরই নয়, একটা সিঙ্গারও, ঠিক আছে, এরকম। শি নট অনলি রোট আ পোয়েম বাট অলসো রিসাইটেড ইট, মানে কি সে শুধু একটা কবিতা লিখেই না, বাট অলসো আরও সে কী করে, আরও সে এটি আবৃত্তি করে, ঠিক আছে, বা পাঠ করে, মানে সে পয়েম লেখে এবং পাঠ করে, উভয়ই কাজ সে করে, এবং এটা জোর প্রকাশ করতে ব্যবহৃত হয় যে সে শুধু এই কাজটা করে না ওটাও করে, মানে দেখো হি নট অনলি রোড দ্য টেক্সট, সে শুধু টেক্সট লিখেই না, বা সে শুধু টেক্সট লিখেছিলই না, বাট অলসো রিসার্চড দ্য ফটোগ্রাফস কি সে ফটোগ্রাফসের ব্যাপারে কি গবেষণাও করেছিল, এরকম বুঝে। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার ওয়াজ মেরিটোরিয়াস, শুধু সেই নয় তার ভাইও কি মেধাবী ছিল, এরকম, বুঝতে পারছো। তার মানে কি আমরা নট অনলি বাট অলসো সাধারণত জোর দিতে ব্যবহৃত হয়, এবং এর ভার্বটা সাধারণত নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে নির্ধারিত হবে, এবং এটা বাংলা এক্সপ্রেশনটা এমন হবে যে কি কেউ এটা নয় ওটাও, কেউ শুধু এটা নয় ওটাও, তার মানে কি শুধু এটা নয় ওটাও বাংলা এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার দেখি ইউজ অফ উড ইউ মাইন্ড, ঠিক আছে। উড ইউ মাইন্ড ইজ ইউজ টু মেক পোলাইট রিকোয়েস্ট, তো আমরা যদি ভদ্রভাবে কোনো অনুরোধ করতে চাই কাউকে, তখন আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি, ঠিক আছে। আফটার উড ইউ মাইন্ড বিভার্ব মানে ভার্ব প্লাস আইএনজি ইউজড হয়, উড ইউ মাইন্ডের পর কি ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। ইফ 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 ইট ইজ ইউজড আফটার উড ইউ মাইন্ড দ্য ক্লজ ইজ ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স, ওকে। আচ্ছা
দেখো উড ইউ মাইন্ড আসলে এখানে উড ইউ মাইন্ডের পরে কী হবে, ভার্ব হবে, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। দেখো এরকম উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস দ্য উইন্ডো, ঠিক আছে। একটা দেখো would you if is used after would you mind the clause is in the past definite tense, তার মানে কি ইফের পরে যদি কি মানে বুঝলে would you mind এর পর যদি তুমি ইফ ব্যবহার করা হয় তখন হচ্ছে কি ওই ইফ যুক্ত ক্লজটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এবার দেখো would you mind এর বাংলা এক্সপ্রেশনটা কেমন হবে, যে কোনো একটা কাজ করলে কি তোমার কোনো সমস্যা হবে বা তুমি কিছু মনে করবে বা তোমার কোনো আপত্তি আছে, এমন এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত উড ইউ মাইন্ড ব্যবহার করে। আমরা সাধারণত ভদ্রভাবে কাউকে যদি ভদ্রভাবে কোনো অনুরোধ করি তখন সাধারণত এই এক্সপ্রেশন ব্যবহার করি, কি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তাই কি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, জানালাটি খুললে কি তোমার অসুবিধা হবে, এরকম। তার মানে কি আমরা সাধারণত জানালা খুলতে চাচ্ছি, এইটা খুবই পলাইটলি এক্সপ্রেস করার জন্য সাধারণত এই প্যাটার্ন অনুসরণ করবে, ঠিক আছে। এবার দেখো উড ইউ মাইন্ড ইফ আই কেম টুমোরো, আমি যদি আগামীকাল আসি তাতে কি তোমার আপত্তি আছে, ঠিক আছে। তারপর দেখো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, এটা তো আমরা দেখলাম। আচ্ছা ওপেনিং, আচ্ছা দেখি উড ইউ মাইন্ড ওয়েটিং ফর মি ফর 5 মিনিটস, দেখো 5 মিনিটের জন্য আমার জন্য 5 মিনিট ধরে অপেক্ষা করলে কি তোমার কোনো সমস্যা হবে বা তোমার কোনো আপত্তি আছে, ঠিক আছে। বাংলা এক্সপ্রেশনটা এমন হবে, ঠিক আছে। তার মানে কি কেউ কোনো মানে কোনো একটা কাজ করতে চায় এবং কাউকে বলতে চাচ্ছে এই বিষয়ে, এবং তখন কীভাবে বলতে চাচ্ছে, পলাইটলি বলতে, পলাইট রিকোয়েস্ট করতে আসছে, তখন সে উড ইউ মাইন্ডের এই প্যাটার্ন অনুসরণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ইউজ অফ অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। রুল অ্যাজ সুন অ্যাজ ইজ ইউজ টু ফর্ম কমপ্লেক্স সেন্টেন্সেস শোয়িং ইমিডিয়েট অ্যাকশন। বোথ ক্লজেস জেনারেলি ইউজ দ্য সেম টেন্স। অ্যাজ সুন অ্যাজের দুইটা ক্লজকে অ্যাজ সুন অ্যাজ যুক্ত করে এবং দুইটা ক্লজে কি সেম টেন্স ইউজ করতে হবে এবং কি সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, ঠিক আছে। ইমিডিয়েট অ্যাকশন প্রকাশ করতে, তৎক্ষণাৎ অ্যাকশন। আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এটা বাংলা এক্সপ্রেশনটা এমন আসে কি কেউ কোনো কাজ করা মাত্রই অন্য একটা কাজ করলো, ঠিক আছে। কোনো একটা কাজ করেছে তারপর ইমিডিয়েট অন্য একটা অ্যাকশন, অন্য একটা কাজ করেছে, এরকম প্রকাশ করতে সাধারণত অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা। আমরা বাংলা মিনিংটা দেখি অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই নিউ দেয়ার ওয়াজ সামথিং রং, যেই মাত্র আমি তাকে দেখলাম কি আমি জানতে পারলাম সেখানে মানে ভুল কিছু আছে, ঠিক আছে, রং কিছু আছে, ঠিক আছে। তারপর অ্যাজ সুন অ্যাজ রিলেশনস ইমপ্রুভ দে উইল অ্যালাউড টু গো, তার মানে কি যেই মাত্র সম্পর্ক উন্নত হয় সেই মাত্র তারা হচ্ছে যাওয়ার অনুমতি পাবে। এরপর দেখো আমরা অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টিচার, যেই মাত্র সে টিচারকে দেখলো হি র্যান, তার মানে কি এই কাজটা ঘটার সাথে সাথে একটা কাজ ঘটছে, একটা কাজ ঘটার সাথে সাথে অন্য একটা কাজ ঘটছে, এরকম প্রকাশ করতে সাধারণত অ্যাজ সুন অ্যাজ প্যাটার্ন ব্যবহার করা। এবং টেন্স দেখো কি অ্যাজ সুন অ্যাজের পর পাস্ট ইনডিফিনিট পরেও পাস্ট ইনডিফিনিট, টেন্স সবসময় দুইটা ক্লজের সেম ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ উই ওয়েন্ট আউট, তার মানে কি যেই মাত্র বৃষ্টি থেমে গেল উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেলাম, ঠিক আছে। বৃষ্টি থেমার সাথে সাথে আমরা কি বাইরে গেলাম, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা এরপর দেখো ইউজ অফ হোয়াট ইজ ইট লাইক, ঠিক আছে। আমরা যেটা দেখছি আগে, ঠিক আছে, ওইটাই এই হোয়াট ইজ ইট লাইকের প্যাটার্ন আগে দেখছি একটা, কিন্তু এটা একটু কি এই প্যাটার্নটা এরকম হবে যে কি হোয়াট ইজ ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা আসলে এই প্যাটার্নটা কখন হয়, দেখো দ্য ভার্ব ইজ ইউজড ইন প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ইউজ টু আস্ক অ্যাবাউট এক্সপিরিয়েন্স অর ফিলিং, ঠিক আছে। কেউ কোনো একটা কাজ করছে, ওই কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আর অনুভূতি কি জিজ্ঞাসা করতে আমরা সাধারণত হোয়াট ইজ ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। দেখো হোয়াট ইজ ইট লাইক প্লেয়িং ইন দ্য ফিল্ড, তার মানে কি মাঠে খেলা করে তুমি কেমন অনুভব করলে বা তোমার অভিজ্ঞতা কেমন, ঠিক আছে, বাংলা এক্সপ্রেশনটা এমন আসবে। তারপর কি হোয়াট ইজ ইট লাইক মেকিং আ জার্নি বাই বোট, তার মানে কি নৌকা ভ্রমণ করে তোমার অভিজ্ঞতা কেমন, ঠিক আছে। তার মানে এরকম কারোর অভিজ্ঞতা অথবা অনুভূতি কেমন
এরকম বাংলা এক্সপ্রেশন প্রকাশ করতে সাধারণত আমরা হোয়াট ইজ ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক আমরা শিখছি। দেখো ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে। ইট ইজ ইউজড আ প্রিপারেটরি সাবজেক্ট ইনস্টেড অফ দ্য রিয়েল সাবজেক্ট। দেখো রিয়েল সাবজেক্টের পরিবর্তে, সাধারণত রিয়েল সাবজেক্টের পরিবর্তে কি শুরুতে শুরুতে তোমার একটা সাবজেক্ট ইউজ করতে হচ্ছে এবং ওই সাবজেক্টটা তুমি ইউজ করবা না, ঠিক আছে। ওই সাবজেক্টের পরিবর্তে তুমি ইট ইউজ করতে পারো, ঠিক আছে। মানে কি রিয়েল সাবজেক্টের পরিবর্তে শুরুতে ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখি আমরা ফর লোয়ার অ্যানিমালস, মানে কি খুবই নিচু, মানে এক কথায় ইতর প্রাণীর ক্ষেত্রে সাধারণত কি বা লোয়ার অ্যানিমালসের ক্ষেত্রে তার পরিবর্তে ইট প্রোনাউনটা ব্যবহার করা হয়। আই হ্যাভ এ কাউ, কাউ একটা লোয়ার অ্যানিমালস না, এই জন্য কাউয়ের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে, ঠিক আছে। আই হ্যাভ এ কাউ, ইট গিভস আস মিল্ক, তার মানে কি এই কাউকে আমরা প্রথমে ব্যবহার না করে কাউর পরিবর্তে প্রোনাউনটা ইট ব্যবহার করেছি, এটা প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, ঠিক আছে। এবার দেখো দে হ্যাভ আ বাফেলো, বাফেলো কি, বাফেলো একটা ইতর প্রাণী না, তো এর পরিবর্তে দেখো ইট ব্যবহার করেছে, প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর ফর চিলড্রেন, শিশুদের জন্য ইট প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, শিশুদের পরিবর্তে ইট প্রোনাউনটা ব্যবহৃত হতে পারে। বেবি ইজ হাংরি, তারপর শিশু বেবি হচ্ছে কি চিলড্রেন না, তাই এর পরিবর্তে কি ইট ইজ ক্রাইং, ঠিক আছে। তার মানে এই বেবির পরিবর্তে ইট ব্যবহৃত হচ্ছে প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে। তারপর দেখো দ্য চাইল্ড ইজ লাফিং, চাইল্ড একটা শিশু বোঝায় না, এই পরিবর্তে ইট লুকস লাইক সো বিউটিফুল, ঠিক আছে। ইট লুকস সো বিউটিফুল, এখানে চাইল্ডের পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফর অবজেক্ট উইদাউট লাইফ, যে অবজেক্টের কি জীবন নাই, জড় বস্তুর পরিবর্তে ইট ব্যবহৃত হয়, সিঙ্গেল জড় বস্তুর পরিবর্তে ইট ব্যবহৃত হয়। এখানে দিস পেন একটা সিঙ্গেল জড় বস্তু না, এর পরিবর্তে সেজন্য ইট কস্টস কি 15 টাকা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। দিস ইজ আ বুক, বই একটা কি জড় বস্তু না, এই জন্য হচ্ছে এর পরিবর্তে কি ইট ব্যবহৃত, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, তাই সবগুলো ক্ষেত্রে কি ইট প্রিপারেটরি সাবজেক্টই ব্যবহৃত। তার মানে কি জড় বস্তু, তারপরে হচ্ছে চিলড্রেন, তারপরে হচ্ছে কি লোয়ার অ্যানিমালসের ক্ষেত্রে পরিবর্তে আমরা কি প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হতে পারে। তারপর কি ইন্ট্রোডাক্টরি অর অ্যান্টিসিপেটরি ইট বিফোর ইনফিনিটিভ অর ক্লজ, ইনফিনিটিভ অথবা ক্লজের পরিবর্তে সাধারণত কি ইন্ট্রোডাক্টরি বা অ্যান্টিসিপেটরি ইট ব্যবহৃত হতে পারে। দেখো ইট ওয়ারিস মি দ্য ওয়ে হি কিপস চেঞ্জিং হিজ মাইন্ড, ঠিক আছে। তার মানে কি এখানে একটা ইট হচ্ছে কি তোমার হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি আর ইনফিনিটিভ অর ক্লজের একটা ক্লজের ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এরপর দেখো ইট ইজ চিপার টু ফ্লাই দ্যান টু গো বাই ট্রেন, এখানে ইট কী ব্যবহৃত হয়েছে, ইট একটা মানে একটা ইনফিনিটিভের ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়েছে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ইট সিমস দ্যাট উই আর নট ওয়েলকাম হেয়ার, এখানে কি এখানে ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে একটা ক্লজ, এই ক্লজটা কি দ্যাট উই আর নট ওয়েলকাম হেয়ার, মানে এটি দেখায় যে আমরা এখানে কি আমন্ত্রিত না, ঠিক আছে। ইট ইজ ইম্পসিবল টু রিচ দেয়ার ইন টাইম, এখানে কি ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়েছে কার, এই ইনফিনিটিভ টু রিচ দেয়ার ইন টাইম, ইনফিনিটিভ ফ্রেজের ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা যদি কোনো ইনফিনিটিভ অথবা ক্লজ শুরু করতে যাই, একটা ইনফিনিটিভ অথবা ক্লজ শুরু করতে যাই, তখন আমরা ইট দিয়ে এক্সপ্রেশন শুরু করতে পারি, ঠিক আছে। এরপর দেখো ইট ইজ নাইস টু মিট ইউ অল, এখানে কি ইট টু মিট ইউ অল, এটা হচ্ছে কি একটা ইনফিনিটিভ না, এই ইনফিনিটিভের ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দেখো ইট প্লাস ফোকাস অর এমফ্যাসিস, মানে কি জোর প্রকাশ করতে, যে ইট ইজ আই, ইট ইজ হু, ইট ইজ দে, এরকম জোর প্রকাশ করার ক্ষেত্রে ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ইট ইজ ইউ, আমি হু হ্যাভ ডান ইট, যে এটি করেছে, ঠিক আছে, আমি এটি করেছি, আমি, বাকি ইট ইজ দে হু আর রেসপন্সিবল ফর দিস, কি তারাই এটির জন্য দায়ী, তারাই, তার মানে কি জোর বা এমফ্যাসিস প্রকাশ করাতে ইট ব্যবহৃত হয়, ঠিক আছে। ইট ইজ হি হু হ্যাজ স্টোলেন দ্য মানি, কি সেই
টাকাটি চুরি করেছে, ঠিক আছে। ইট ইজ উই হ্যাভ সাপোর্টেড দ্য ভিকটিম, আমরাই কি ভিকটিমকে সাপোর্ট দিয়েছি, তার মানে কি জোর প্রকাশ করার ক্ষেত্রে ইট ব্যবহৃত হতে পারে। তারপর কি আরবিট্রারি ইউজ অফ ইট, কি আরবিট্রারি ইউজ অফ ইট, দেখো দেখো যে সাবজেক্টের কি ভার্ব নেই সেই সাবজেক্টের মনে করবা যে মানে যে ভার্বের কথায় যে ভার্বের কোনো সাবজেক্ট নেই, তার মানে কি যে ভার্বের কোনো সাবজেক্ট নেই সেই ভার্বের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। তেমন রেন বৃষ্টি হওয়ার কোনো সাবজেক্ট আছে না, সেই জন্য হচ্ছে কি ইট হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ইট ইজ মাই বার্থডে টুডে, তার মানে কি এটি আমার জন্মদিন, আজ আমার কি জন্মদিন, ঠিক আছে। এখানে হচ্ছে ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর দেখো ইম্পার্সোনাল ভার্ব অ্যাজ সাবজেক্ট, এক হচ্ছে কি ইম্পার্সোনাল ভার্ব, যে ইম্পার্সোনাল ভার্বের সাধারণত কি সাবজেক্ট নাই, ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট নেই, ঠিক আছে। সেই ভার্বের সাবজেক্ট হিসেবে সাথে ইট ব্যবহৃত হয়েছে। রেন্সের কোনো সাবজেক্ট নেই, ইট ব্যবহৃত হয়েছে। ডিউসের কোনো সাবজেক্ট নেই, ইট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এরকম। তারপর এই দেখো বি ভার্ব হচ্ছে কি বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে কি ইম্পার্সোনাল ভার্ব, এই জন্য এর কোনো সাবজেক্ট নেই, কোনো সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। ইট রেইনস ইন দ্য রেইনি সিজন, রেইনস হচ্ছে কি রেইনস হচ্ছে একটা ইম্পার্সোনাল ভার্ব, এর সাবজেক্টটা সেজন্য ইট ব্যবহৃত হতে পারে কি যে রেইনি সিজনে বৃষ্টি হয়, ঠিক আছে, বর্ষাকালে বৃষ্টি। ইট ইজ মর্নিং নাও, এখন সকাল, ঠিক আছে, এরকম আমরা ইট এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। তারপর দেখো ক্লজ ফ্রেজ আইডিয়া সাবজেক্ট, কোনো ক্লজ ফ্রেজ অথবা আইডিয়া সাবজেক্টের হিসেবে ইট প্রধানত ব্যবহৃত হতে পারে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ নোন টু অল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ক্লজ না এই ক্লজের পরিবর্তে প্রণয়ন হিসেবে ইট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। দেখো পলিটিক্স ইজ আ ডার্টি গেম, ঠিক আছে, এই যে পলিটিক্স একটা কি ধারণা না, আইডিয়া না, এর পরিবর্তে প্রণয়ন হিসেবে ইট ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এরকম। তারপর ইটের ব্যবহারটা আমরা শিখলাম। এরপরে আমরা কি শিখবো, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ ইউজ টু শো এক্সিস্টেন্স অর অকারেন্স, কারোর উপস্থিতি প্রকাশ করতে, কারোর উপস্থিতি কোনো ব্যক্তি অথবা বস্তুর উপস্থিতি প্রকাশ করতে দেয়ার ব্যবহৃত হয়, যে কোথাও কোনো কিছু আছে, কোনো বস্তু অথবা ব্যক্তি কোথাও আছে এমন সেন্স প্রকাশ করতে সাধারণত দেয়ার ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ আ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার, তাই কর্নারে কি একটা রেস্টুরেন্ট আছে। দেয়ার আর টু বয়েজ ওয়েটিং আউটসাইড, বাইরে দুইটা বালক ওয়েট করতেছে, ঠিক আছে। তারপর কি দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ঠিক আছে, তার মানে কি কোথাও কোনো কিছু আছে, তার মানে কি এরকম সেন্স প্রকাশ করতে সাধারণত দেয়ার ব্যবহৃত হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহৃত হয়। আমরা কি দেখি উইথ কোয়ান্টিটি ওয়ার্ডস এ লট অফ ম্যানি সেভারাল, এই কোয়ান্টিটি ওয়ার্ডসগুলো কি দেয়ার প্লাস ভার্বের পরে ব্যবহৃত হতে পারে। যেমন দেখি দেয়ার ওয়াজ আ লট অফ নয়েজ ইন দি স্ট্রিট, মানে কি রাস্তায় প্রচুর কোলাহল বা অনেক কোলাহল রয়েছে। তারপর কি দেয়ার ওয়াজ প্লেন্টি অফ ওয়ার্ক ফর দ্য টিম টু ক্যারি আউট, তার মানে কি টিমের জন্য কি অনেক কাজ সম্পাদন করার কি বাকি আছে, ঠিক আছে, তার মানে কি দলের জন্য অনেক কাজ আছে, ঠিক আছে। তো দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাসে অনেক স্টুডেন্টস আছে, তার মানে কি ক্লাসে একটা স্থানে কোথাও কোনো কিছু আছে এরকম প্রকাশ করতে দেয়ার ব্যবহার করা হয়, ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ার ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর দেখো উইথ মডাল ভার্বস ক্যান, মাস্ট, শুড, এটার সাথে আমরা দেয়ার ইউজ দেখি। দেয়ার মাস্ট বি ইজিয়ার ওয়েস অফ ডুইং দিস, এটি কি এটি করার সবচেয়ে ইজি, এটি করার সহজ উপায় হতে হবে, ঠিক আছে। দেয়ার মাস্ট বি, সেখানে কি এটি করার সহজ উপায় হতে হবে, এরকম সেন্স প্রকাশ করছে, ঠিক আছে। দেয়ার মে বি নো ম্যান অন দ্য স্ট্রিট, মানে কি রাস্তায় কোনো মানুষ নাই, ঠিক আছে, মানে কি মেবি রাস্তায় কোনো মানুষ নেই, এরকম সেন্স প্রকাশ করতে সাধারণত ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এভাবে দেখো মোডাল অক্সিলারি পর ব্যবহৃত হয়েছে। তারপর কি দেয়ার মাস্ট হ্যাভ পার্টিকুলার রুলস ইন দ্য কোম্পানিতে কি অবশ্যই কি নির্দিষ্ট রুলস থাকতে হবে, ঠিক আছে। দেয়ার শুড হ্যাভ প্যাশন্স অ্যামং আস, আমাদের মধ্যে কি প্যাশন্স, ধৈর্য থাকা উচিত, এরকম সেন্স, মানে কারোর মধ্যে কোনো কিছু থাকা উচিত, অথবা এরকম সেন্স প্রকাশ করতে সাধারণত আমরা এই মোডাল অক্সিলারি আর সাহায্য নিতে পারি, ঠিক আছে। তার মানে কি মোডাল অক্সিলারি দেয়ারের পরে মোডাল অক্সিলারিও বসতে পারে, ঠিক আছে। এটা সাধারণত দেয়ার। আর দেয়ারের ক্ষেত্রে আরেকটা বলি, দেখো দেয়ারের পরে যে ভার্বটা তোমরা নির্ধারণ করবা
সেই ভার্বটা নির্ধারিত হয় দেয়ারের পরবর্তী সাবজেক্ট অনুসারে। দেয়ারের পরবর্তী সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে দেয়ারের পরে ভার্বটা প্লুরাল হবে, আর যদি দেয়ারের পরবর্তী সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, তার মানে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে আমি বুঝলাম কি কোথাও কোনো ব্যক্তি অথবা বস্তু আছে এরকম সেন্স প্রকাশ করতে সাধারণত দেয়ার ব্যবহৃত হয়। ইটটা সাধারণত কি ইটটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে বসে বিভিন্ন ক্ষেত্রে, লোয়ার অ্যানিমালসের পরিবর্তে বসে, চিলড্রেনের পরিবর্তে, জড় বস্তুর পরিবর্তে, তারপর আছে কি টাইম, ডিস্টেন্স, ওয়েদার এগুলোর পরিবর্তে বসে, তারপর হচ্ছে কি ইনফিনিটিভ অথবা ক্লজের অ্যান্টিসিপেটিভ অথবা ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে, তারপরে কি জোর দেওয়ার ক্ষেত্রে বসে, তারপরে আরবিট্রেটি কিছু ইউজ আছে, তারপর ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে ইট বসে। তার মানে কি অথবা কি ক্লজ ফ্রেজ অথবা আইডিয়ার সাবজেক্ট হিসেবে ইট বসতে পারে। তার মানে বুঝতে পারছো? তার মানে আমরা আজকে কী কী শিখলাম? আমরা আজকে শিখছি তোমার হচ্ছে ওয়াজ বর্ন, ইজ বর্নের ব্যবহার শিখছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর ব্যবহার শিখছি। তারপরে উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, হোয়াট ইফ, অ্যাজ ইফ, হোয়াট ডাজ ইট লুক লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, তারপর হচ্ছে আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, উড ইউ মাইন্ড, অ্যাজ সুন অ্যাজ, ইন্ট্রোডাক্টরি, ইট দেয়ার, এগুলো ব্যবহার শিখছি। আশা করি এই ফ্রেজগুলো যদি তোমরা সঠিকভাবে কি আয়ত্তে আনতে পারো এবং এইগুলোর সঠিক ব্যবহারটা বুঝতে পারো তাহলে কি তোমরা ইজিলি এই যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস থেকে কোশ্চেন আসে এই কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার লিখে আসতে পারবা। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।